আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অফ ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আজকে শুক্রবার, আমরা এক্সারসাইজ শেষে এখানে যারা উপস্থিত আছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার ঘোষণা দিয়েছিলাম গতকালকে আমার গ্রুপে, তাই আজকে শুরু করব এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকের প্রোগ্রামটা। প্রথমে প্রশ্ন পেয়েছিলাম আতাউর স্যার, আপনার প্রশ্নটা বলবেন একটু। আমার হচ্ছে প্রেশার আপ ডাউন করে মানে কমে যায় আবার কমে না, একবারে ও মানে বেড়েই থাকে, তাহলে আপ ডাউন হলো না, মানে আপ হয়েই থাকে, ডাউন হয় না। এটা হচ্ছে গরমে গরমে আর রোদে, আচ্ছা। তো আপনার প্রেশারটা চলে গেলে তো গরম বলেন আর রোদ বলেন আর ঠান্ডা বলেন আর যাই বলেন সমস্যা হবে না, তাই না? তার আগে একটু ছোট্ট করে বলে প্রেশারটা হয় কি কারণে, তাই না? এটা যদি জানেন তা ওই কাজটা মানে রিকভার করলে তো প্রেশারটা আপনার চলে যাবে। মূলত প্রেশার হয়, আমরা সাধারণত যেটা বুঝি যে রক্ত যেইভাবে শরীরের মধ্যে যাতায়াত করা উচিত সেভাবে করতে পারে না বলেই প্রেশারটা হয়। এটা তো সত্য কথা, তাই না? রক্ত যেভাবে শরীরের মধ্যে মানে রগের মধ্যে দিয়ে যাতায়াত করা উচিত এইভাবে রক্তটা যাতায়াত করতে পারে না বলেই তো প্রেশার হয়। এর এর মানে এর দ্বিমত আছে কারো? আচ্ছা, তাহলে যাতায়াত করতে পারে না কি জন্যে? সচল নাই। তারপরে এই দেখেন নার্ভ আর একটা কারণ আছে, ব্লক হয়ে গেছে। তার মানে দেখেন আমি স্টুডেন্ট লাইফে বোতল ব্যবহার করতাম পানির ম্যাচে, ওই বোতলে কালি পড়ে না আলম ভাই, আয়রন পড়ি কালি হয়ে যায় না, কি জানো ওই পানিটা খারাপ বলি। তো এইভাবে খারাপ যত খাবার আমরা খাই রক্তের ওই যেদিক দিয়ে রক্ত যায় মানে রক্ত নালীর মধ্যে এরকম আবর্জনা পড়ে। খারাপ খাবার খাই তাই রক্ত নালীতে আবর্জনা পড়ে। এখন খারাপ খাবার কোনগুলা গ্লিসিন লাগবে, যাবতীয় প্রসেস ফুড, ওর সাথে কেমিক্যাল দিয়ে ট্রিট করা থাকে, আমার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আয়রন পড়ি বন্ধ হয়ে যায়, ওই আপনার শরীরের মধ্যে ভাই একই ঘটনা ঘটে। ওই রক্তনালীর মধ্যে আবর্জনা পড়ি, রক্তনালী যখন চিকন হয়ে যায় তখন আপনার ওই রক্ত যাইতে পারে না, এটাই হাই প্রেশার, আর কিছু জানার দরকার নেই। তারপরে আপনার বডিতে রক্তখানি যতখানি দরকার তার সাথে যদি বেশি হয়ে যায় তাও একই ঘটনা ঘটে। পানির পরিমাণটা যখন বেশি হয়ে যায় রক্ত যেতে পারে না, তাই একই ঘটনা ঘটে। এখন এই ঘটনা ঘটে কি করি স্যাম, এই ঘটনা ঘটে কি করি, আপনি খাচ্ছেন, এক্সারসাইজ করছেন না, এই চিনিটা কোষের মধ্যে যায় চর্বি আকারে জমা হয়ে জায়গায় কমতেছে। তারপরে আপনি রাত জাগেন, চিনি আসে, একই ঘটনা ঘটে। আর তারপর আপনি টেনশন করেন, বডিতে চিনি আসে, একই ঘটনা ঘটে। তাহলে তিনভাবে আপনার বডিতে চিনি আসে এবং ওই আপনার রক্তনালীর জায়গা কমে, খাবারের মাধ্যমে, রাত জাগার মাধ্যমে, টেনশনের মাধ্যমে। টেনশন করলে তার অসুস্থ হতে হবে, মোটামুটি বুঝতে পারছেন? এখন এগুলো দূর করতে হবে কীভাবে এটা আমি এখন বলবো। তাহলে ওই যে খাবার খাচ্ছি এবং ওইটাকে খরচ করতে হবে, সোজা কথা। খরচ করলে তো আর জমে না, মানে খাইলে আমাকে এক্সারসাইজ করতে হবে, আর খাবো না এক্সারসাইজের দরকার নেই, শেষ। টেনশন কি ওটা আপনাকে নিজে নিজে বাদ দিতে হবে। টেনশন এমনি এমনি করি আমরা। আর রাত জাগা তো আল্লাহর বিধান, যে রাত দিছে ঘুমানোর জন্য, দিন দিছে কাজের জন্য, তার আমরা রাত জাগি, আর কিছু না। এইটুকু শেষ, এইটুকু করলে হয়ে যাবে। এখন আবর্জনা জমি গেছে, এটাকে পরিষ্কার করবো কীভাবে? অটোফেজি সম্পর্কে কারো ধারণা আছে? অটোফেজি কি জিনিস? এই খাতামুল ভাই জানেন না? না, আমি তো জিজ্ঞেস করছি, আপনি বলতে হবে, ওখান থেকেই বলেন। অটোফেজি জানেন কি না? এমনি জানেন কি না তাই বলেন। হ্যাঁ জানে। আর কেউ জানেন? মহিউদ্দিন ভাই আপনার জানেন? এই অটোফেজি চালু করি বডিকে নিজে নিজে ভাঙতে হবে। কয় ঘন্টা পরে অটোফেজি চালু হয়? খাওয়ার 12 ঘন্টা পরে। তার মানে সন্ধ্যা 6টার পরে আমি আর কিছু খাবো না। মানে কি, লবণ পানি, লেবু পানি, ভিনেগার পানি, হলুদের চা, মধু ছাড়া এগুলা খাইতে পারবো, বেকিং সোডা খাইতে পারবো। মানে 6টার মধ্যে মূল খাবার খাওয়া শেষ আমার। দিয়ে পরের দিন সকাল 6টা হলে মানে কি আমার এখন অটোফেজি চালু হওয়ার সময় শুরু হলো, তাই না? এর মধ্যে কি খাবো? ভিনেগার পানি, লেবু পানি, বেকিং সোডা, হলুদের চা, মধু ছাড়া এগুলা খায় আমি যত দেরি করতে পারবো আমার শরীর একলাই সুস্থ হয়ে যাবে, কিছু করা লাগবে না, পৃথিবীর কোনো ডক্টরও লাগবে না, ওটা হচ্ছে আল্লাহ দেওয়া ডক্টর। এই যে 6টার সময় অটোফেজি চালু হলো, আপনি যত দেরি করে খাইতে পারবেন ততক্ষণ আপনার বডি অটোফেজি পাবি। তার মানে আপনার বডি একা একা তখন সুস্থ হয়ে যাবে, কিছু করা লাগবে না। এখন আপনি যেই সমস্যার কথা বলেন না কেন, কোন সমস্যার কথা বললেন? এটা আমি হাই প্রেশার নিয়ে বললাম, হাই প্রেশার না, হাই প্রেশার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাঁটু ব্যথা, গিরা ব্যথা, মাথা ব্যথা, শরীরে অস্থিরতা, যা বলেন সব ঠিক আছে। এর সাথে প্রেশার আপ ডাউনের ইয়াটা একটু, ওটা আপনার বডিতে ইমব্যালেন্স আছে, আপনি এই করলে ওটাও ঠিক আছে। মানে নুক কমে যায় কি জানেন, আপনার শরীরে পুষ্টি নাই, বেড়ে যায় কি জানেন, আপনার ব্লক আছে, কথা বুঝতে পারছেন? মানে আপনার শরীরে যথেষ্ট পরিমাণ খাবার নাই বলেই কমে যায়, নাহলে আবার বেড়ে যায়। আলসার কিভাবে যাবে? কিভাবে যাবে?
আমি তো পয়লে মেরে দিছি যে আপনার এইখান থেকে এইখান পর্যন্ত মানে এই সান্দি থেকে এই সান্দি মানে তলা পর্যন্ত যত রোগ আছে এইভাবে চলে যাবে। এখন এর সাথে আলাদা কিছু জিনিস দেওয়া লাগে, যেহেতু মানে বিশাল কিছু কামাই লিছি 60-70 বছরে লিয়া অসুখ বাদাইছি, তাহলে ওইটা দূর করতে হলে আবার একটু খাটনি করা লাগবে। আলসারের একমাত্র মহাঔষধ হচ্ছে যে কোকোনাট অয়েল। এই জাতামাতা কোকোনাট অয়েল না, এটা মেডিসিনাল হতে হবে, মানে মেডিসিন। শরীরের যত প্রকার ঘা আছে, ক্ষত যাক বলে, যত প্রকার আছে সব এই কোকোনাট অয়েলে ভালো হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এই একই শেষ। যারা হয়তো টিউমার আছে অথবা ইরেগুলার মিন্স হয়, যা বলেন টিউমার ভালো, তো গোপালের কপালে টিউমার ভালো যখন বসে আছে, তাহলে জ্বর টিউমারে কিভাবে ভালো হবে? টিউমার কি খায় বেঁচে থাকে? চিনি। শুধু টিউমার না, আপনার বডির যত ভেজাল আছে সব চিনি খায় বেঁচে থাকে, যত ভেজাল আছে। আপনি মোটামুটি বুঝতে পারছেন না? হাই প্রেশার। আচ্ছা, আপনি অনেকদিন আছেন, তারপরে অনেকদিন আসেননি। এখন এই জায়গায় স্যারের একটা ভাষা বলবো। স্যারের ভাষাটা হচ্ছে সবার খারাপ লাগে। আপনি যদি জানার ইচ্ছা না করেন, আপনাকে কেউ জানাতে পারবে না, এটা একটা ভাষা। আবারও উদাহরণ দিই, আমার নজরুল মামু করিম স্যারের বেটা, নাম নিয়ে বললাম, কিন্তু ওকে আমি দাওয়াত দিতে আসেনি, ওই জন্য ভিডিওটা যদি চোখে পড়তে শুনবে, বলছে স্যার কোন খাবারগুলো খাওয়া যাবে আর কোনগুলো খাওয়া যাবে না লিখে দেন তো। আমি লিখে দিয়ে যাবো, একটু পরে আপনি ফেলে দিবেন। অতএব কালকে মাঠে আসেন, শুক্রবার যেদিন সেমিনার করছিলাম তার আগের দাওয়াত এটা হচ্ছে। ঠিক আছে স্যার, আসবো। এখন পর্যন্ত আমার সাথেই আসেন, আমার স্কুলের দোকানে রাস্তার এপারের ওপর। ঠিক আছে, উত্তর দিলাম। এখন আপনাকে নিজের আগ্রহ করে জানতে হবে, আপনার নিজের আগ্রহ করে জানতে হবে। আমি হাতের করছি মানে কি? হাতের করছি মানে কি? হাতের করছি মানে কি? স্যারের ভাষা আমি বলতেছি যে যারা অল্প বয়সী এরক মানানো যায়, আর যারা বয়স 60-70 হয়ে গেছে কিছুতে কিছু মানে না, কিছু মানবে না। যেটা মাথার মধ্যে ঢুকেছে এটা ছাড়ার কিছু বাড়াবে না। কি জন্য আমি এর আগে উদাহরণ দিচ্ছি, এর এক কোরআন পড়াতে যত খাটনি হবে না বা কোনো কিছু শিখাতে, আমাকে আপনার তার সাথে 8, 10, 20 গুণ 100 গুণ বেশি খাটনি হবে শিখাইতে। যেন আমি যা শিখেছি এটা থেকে আমি করতে পারবো না। কিন্তু এই মাঠে প্রত্যেক দিন এক্সারসাইজের মধ্যে আমি বলে দিয়েছি কি খাইতে হবে কি খাইতে হবে না। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, আমার পেজে সব বলা আছে। তারপর এখন বলবো, ঠিক আছে না? কি খাবেন? চিনি 7 প্রকারের, ধান এবং ধান থেকে যত কিছু তৈরি হয়, ধান থেকে যেটা তৈরি হবে ওটাই চিনি, আমি নাম বললাম না। ধান থেকে যেটা চিনি তৈরি হবে, গম, গম থেকে যা তৈরি হবে ওটাই চিনি। তারপর ফল, যার নাম ফল, এখন বুঝেন গা আপনি, যার নাম ফল, লেবু বাদ দিয়ে, কিন্তু খালি লেবু বাদ দিয়ে, যার নাম ফল, আমি যা বলেছি যার নাম ফল। ঠিক আছে, দুধ, টক দই, মিষ্টি দই, দুধ। এখন দুধের ঘিটা তো আবার চিনি নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল ডাল। ডাল মানে যেটা ডাল আর কি, দানা জাতীয় খাবার, অনেকে বলে মেথি, ওটা তো ডাল। ডাল। তারপরে মাটির নিচে যে সবজিগুলো আছে, এর মধ্যে প্রশ্ন আসে স্যার কচুর লতি আর কচুর মুখি খাওয়া যাবে, কোনটা উপরে কোনটা নিচে? এত ব্রেন খাটো হলে পারা যাবে নাকি? মুখি তো নিচে থাকে আর লতি তো উপরে থাকে। এইবার আসেন আপনার জিহ্বাতে যেটা মিষ্টি লাগে, এর মধ্যে মধু আছে 1 নম্বর। কয় যে মধু সকল রোগ যায়, হ্যাঁ যায়। কার? যার রোগ নাই তার। তো ডায়াবেটিসের রোগীর মধু খাওয়া বন্ধ দিবেন। 7 প্রকারের চিনির কথা বলেছেন আমি। এই চিনিগুলা, হ্যাঁ মিষ্টি কুমড়াতে মিষ্টি, মিষ্টি কুমড়া মিষ্টি, ফাইন, এটা আলাদা। মিষ্টি কুমড়া মিষ্টি, যেটা জিহ্বাতে মিষ্টি লাগে ওই ক্যাটাগরিতে এটা পড়ে যাবে, দারুণ। এটা বলেছেন সবজি কিন্তু মিষ্টি, এটা বাদ। এইগুলো হচ্ছে চিনি। আর এই চিনি খায়া আপনার শরীরের যত আবর্জনা আছে, মানে যত রোগ আছে সব বাইসে থাকে। যে রোগেরই নাম বলেন। এখন খাবেন কি? এবার আছে আতা প্রশ্নে, খাবেন কি? একটা প্লেটে খাবার নিবেন, এ কথা এর আগেও বলেছি, 70% থাকবে অ্যালকালাইন ফুড, মানে শাকসবজি। আমি খাইতে পারি না, খাওয়া তো সোজা না। আপনি 70 বছর থেকে শাকসবজি খান, আর এখন বললাম আর 1 প্লেট খাবেন, আপনি ধীরে 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 আসতে হবে। 70% থাকবে ওর মধ্যে শাকসবজি, আর এই 30% বা 30% থাকবে ডিম, মাছ, মাংস। ভাত তো চিনি। আপনার অসুস্থতা যখন চলে যাবে তখন আপনি ভাত খাবেন, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে কি শাকসবজি, খালি কি শাকসবজি আর ডিম, ডিমের পরিমাণটা বাড়াই দিবেন। কি জন্যে? চিনি খায়া খায়া অভ্যাস, চিনি বাদ দিচ্ছেন, চিনি দিয়ে বডি চলে, তাহলে ওই পরিমাণে তার এগেনস্টে খাবার আপনাকে ঢুকাইতে হবে বডিতে, তাছাড়া আপনি দুর্বল হয়ে যাবেন। এখন দুর্বল হয়ে যাবেন 100-তে 100 যদি লবণ পানি না খান, মাথা ঘুরে উঠবে। পিঙ্ক সল্টের পানি, আর প্রতিদিন বিকালে একটা করে কচি ডাবের পানি। এটা চিকিৎসা হিসাবে নিতে হবে। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মানে চিকিৎসার জন্য একটা ডাব করতে বললে কোটিপতি লোক কয় হয় ডাবের দাম মেলা, ডাব পাওয়া যায় না। স্যার ডেইলি 300-150 টাকার ওষুধ খায়, তার সাথে বেশি খায়, বুঝতে পারছেন? এবার বলেন যে আমরা তো চলি চিনি দিয়ে, আর এরা চলে ফ্যাট এবং চিনি দুটাই দিয়ে। আর আমাদের যখন বয়স বেশি হয়ে যায় তখন ফ্যাট দিয়ে চলা আমাদের গাড়ি বন্ধ হয়ে যায়।
ওই যে গ্যাস দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, দুটো আছে না, আমার একটা বন্ধ হয়ে যায়, কিন্তু এর দুটাই চালু আছে। বয়স হবে মানে চিনি দিয়ে চলবি, ফ্যাট দিয়ে চলা বন্ধ হয়ে যাবে। বডি ফ্যাট দিয়ে চলাইলে বডি সুস্থ থাকবে, চিনি দিয়ে চলাইলে বডি অসুস্থ হবে। কারণ ফ্যাট দিয়ে চলানো বডিকে শিখতে হবে কীভাবে আপনাকে বেশি বেশি ফ্যাট পাওয়া লাগবে, 75% ফ্যাট পাওয়া লাগবে। এর মধ্যে যে গুড কোকোনাট অয়েলটা নিয়ে আসি, এই কোকোনাট অয়েল, এমসিটি অয়েল আরও দামি জিনিস, খাইলেই বোঝা যায় শরীরে এনার্জি আসে। তারপরে অলিভ অয়েল এবং অরিজিনাল হইতে হবে। তারপরে ঘি, তারপরে ডিমের কুসুমটা ভালো, তো ডিম সাদাটা ওটাও খাওয়া লাগবে, যে কোনো একটা খাবেন ক্ষতি হবে, দুটোই খাওয়া লাগবে। ডিমের কুসুম তৈলাক্ত মাছ, চাষ করা মাছ না, এগুলো হচ্ছে গুড ফ্যাট। এগুলো আপনাকে বেশি বেশি খাওয়ায় বডি চিনাইতে হবে যে আপনার বডি ফ্যাটের মধ্যে আছে। যারা মোটা তারা তো ফ্যাটের জন্যই মোটা, ওই ফ্যাটটার সাথে ওই ফ্যাটটা সংযোগ হলে ফ্যাট গলা শুরু হয়। গোপার ভাই খিদাই লাগছেন না, 26 ঘন্টা পর একদিন খাইছে, কি হয়েছে মানে ভিতরে ফ্যাট গলতেছিল। তো এই বেশি বেশি ফ্যাট খাতে হবে ভাই, ওইভাবে কোনো মানে এনার্জি লস নাই, ক্ষুদাও নাই, কিচ্ছু না, ফ্যাট তো এখনো আছে, ফ্যাট গলতেছে। তেমন এই ফ্যাট জাতীয় খাবার বেশি খেতে হবে। এর সাথে ফ্যাট খাওয়ার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য আসে। কোষ্ঠকাঠিন্য আসে কি, ওই যে পেটের এক্সারসাইজ দেখা দিলাম একটু আগে, 4-9-36 4-9-36 4-9-36 দেখা দিলাম। তারপরে ওই বেকিং সোডা, খালি বেকিং সোডা, লেবুও না ভিনেগারও না, ঘুম থেকে উঠে সাথে সাথে দিবেন, বসান, তারপরে রাত্রে শোয়ার সময় দিবেন, হয়ে যাবে। আর যে কোনো খাবার মুখে ঢুকানোর আগে শাকসবজি ঢুকাতে হবে, যেটা আপনার পেটে সহ্য হবে, যেটা শুধু পিপি, আমার তো খালি পিপি আর লাউ সবজি, তাই ওটা আগে দিই, পরে অন্যগুলো দিই। কথা বুঝতে পারছেন? মোটামুটি বুঝাইছে আপনাকে। এবং এটা আসতে আস্তে 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 ধীরে ধীরে, মানে ধীরে ধীরে আপনি ওই চিনি বাদ দিবেন আর ধীরে ধীরে এই ভালো খাবারের দিকে যাবেন। আর সবচাইতে বড় কথা, বাইরের কোনো একটা জিনিস মুখে ঢুকানো যাবে না, একটাও না। সেদিনকে কে জানে প্রশ্ন করছিল আমাকে, স্যার প্রসেস ফুড কি? এখানে লেখা আছে প্রসেস ফুড কি, তুমি প্রশ্ন করছিলে? হ্যাঁ, প্রসেস ফুডটা কি? এই প্রসেস ফুড চেনা তোমরা? কি বলো তো থামার? বাইরের জিনিস। আর কেউ কিছু বলবে? বাইরের কি? প্যাকেট জাত। আমার বেটা বললো প্যাকেট জাত, তুমি কি বলবে এখন? হ্যাঁ, বাইরের দেশের ফল। তারপরে এই চিকেনের থেকে, হ্যাঁ, সয়াবিন তেল, আর কিছু? হ্যাঁ, প্রসেস ফুড বোঝা গেছে, মানে যে খাবারটা প্রসেস করা হয়েছে, মানে ওর অরিজিনাল রূপ থেকে চেঞ্জ করে আরেক রূপে দেওয়া হয়েছে, ওটাই প্রসেস। হ্যাঁ স্যার, সাদা ভাত প্রসেস ফুড হয়েছে, সাদা চিনি তো বিষ, ঠিক আছে। এখন আমি বলি, যে খাবারটা আমরা রেডি বাইরে থেকে কিনে খাই, বাইরের মানুষ রেডি করেছে আমার খাওয়ানোর জন্যে, ওদের থেকে টাকা দিয়ে বিষ কিনে খাই, আমি কথা বললাম। টাকা দিয়ে যে খাবারটা বাইরে থেকে কিনে খাই, এটাই প্রসেস ফুড, যেটাকে চেঞ্জ করা হয়েছে, শেষ। এখন এই খাবারটা বেশি খাই কি জন্য? এর মধ্যে আপনাকে বেশি খাওয়ানোর জন্য জিনিস দেওয়া আছে। এই হিরোইন বেশি খাইছে, মদ খোর বেশি বারবার মদ খাইছে, ওই রকমই মাল দেওয়া আছে ওর মধ্যে, যে কোমল পানীয় বাজারজাত দেওয়া আছে। সেদিন কি জন্য বললো আমার স্যার একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করে, ওই মাল যে দেওয়া আছে ওর মধ্যে, এগুলো সব প্রসেস ফুড। কিন্তু বাইরের খাবার খাওয়া না, একটা ডিম সিদ্ধ করলেন, ওটা কি কোনো সমস্যা নেই। বাদাম বাইরে থেকে কিনে খান, আপনার বাইরে গেছেন খুব কষ্ট হচ্ছে, দুটো ফল খেয়ে নেন, দেশি ফল। এই যে বললেন যে বাইরের দেশের ফল হচ্ছে প্রসেস ফুড। আঙ্গুরে কি পরিমাণ যে ফরমালিন দেওয়া থাকে আপনি চিন্তা করতে পারবেন না। আঙ্গুর হচ্ছে সবচাইতে পচনশীল ফল, এটা তোলার পরপরই পচে যাওয়া শুরু করে, কিন্তু আপনার দোকানে মাসের পর মাস থাকে, কিছুই হয় না। বাইরের কোনো ফলই খাওয়া যাবে না যেটাতে ফরমালিন দেওয়া আছে। 1.5 ঘন্টা পানিতে ভিজে রাখার পরে না, মিথ্যা কথা বাদ দাও, জীবনেও যায় না ফরমালিন, জীবনেও যাবে না। বেকিং সোডা দিয়ে, যে বেকিং সোডা স্যারের ওখান থেকে নিয়ে আসি, ওটার মধ্যে 15 মিনিট ভিজায় রাখতে হবে, তারপরে তুলে ট্যাপ ওয়াটারে কোচলায় যেতে হবে, তাও উপরেরটা যাবে 85 ভাগ, 100 ভাগ যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে বাদ দিয়ে দেবো। পেটে যাদের সমস্যা, ফ্যাট নিতে পারছে না, গায়ে মাখছে, 70% নিতে পারতেছে না, তারা কি করে উঠে আসে? এই উত্তরটা অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি। ধীরে 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 আসতে হবে, একবার আসা যাবে না। প্রথমে আমি তো ওইভাবেই আসছি, যে খাবারটা সহ্য হয়েছে ওটা নিচে, তার সাথে ভালোটা আস্তে 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 নিচে। আর তেল খাওয়ার গায়ে মাখা সমান রেজাল্ট পাবেন, একই রেজাল্ট পাবেন। কোকোনাট অয়েল খাওয়া আর গায়ে মাখা একে আমার মাথার দেওয়া আছে, বুঝতে পারছেন? একই জিনিস। আর একটা কথা কি যেন উল্টা পাল্টা হয়ে গেল। আর কোনো প্রশ্ন আছে? অ্যাসিডিক ফুডটা যে সময় খাবেন, যে কোনো একটা খাবেন, প্রশ্নটা ক্লিয়ার কর। ডিম অথবা মাছ মাংস না, শেষ করি আমি। ডিম মাছ মাংস একসাথে লিয়া যাবি, ডিম মাছ মাংস একসাথে লিয়া যাবি, শর্ত হচ্ছে 30% হতে হবে। ডিম মাছ মাংস মিলি 3 ভাগ, আর সবজি থাকবি 7 ভাগ দিয়ে 10 ভাগ। হ্যাঁ, লিয়া যাবি। ওই যে শর্ত যে তোর ওইটুকু, মানে 30 ভাগের 30% আর 70%, তাহলে সমস্যা হবে না। আর যদি সবই ডিম মাছ মাংস হয়ে যায়, তাহলে যা হয়েছে ওটা জিজ্ঞেস কর কি হয়েছে। কথা বুঝাইতে পারছি?
ভাত 70 না, ভাত 95% খাই আর সবজি খাই টুকা। আমি আপনারটা বুঝতে পারছি। এখন আমি বলি অ্যাসিডিক ফুড অ্যালকালাইন ফুডের কথা উঠছে। বডি অস্থির হয় অ্যাসিডের কারণে। সর্বরোগের কারণ হচ্ছে বডির অস্থিরতা আর বডির অ্যাসিড। আর অ্যাসিড দূর করতে হলে অ্যালকালাইন ফুড খাওয়া লাগবে, অ্যাসিড ফুড কম খেতে হবে। স্যার অ্যাসিড আর গ্যাসটা কি জিনিস? আমি তোমার ভিডিও দেখতে গেছি, দেখিছো? না স্যার। তাহলে প্রশ্ন করলে কেন তুমি? ভিডিওটা 5 থেকে 7 মিনিটে, তোমার সময় হয়নি দেখার। স্যার একটা টুকে দেখেছি তো স্যার। না, তোমাকে আমি কালকে বলেছি এই ভিডিওটা আগে দেখেছি, কালকে আমাকে প্রশ্ন করবে, তোমাকে উত্তর দিইনি। আবার না দেখে এসে প্রশ্ন করলে কি জানলে? ঠিক আছে না, তুমি দেখবে কাল এসে আবার প্রশ্ন করবে। আর কিছু? না স্যার, হ্যাঁ, আমার যে ভাত খেলে কফ উঠে, এটা ভাত খেলে কফ উঠে, এতক্ষণ কি শুনেছো তুমি, তাই না? দেখার পরে অবস্থা হয়েছে। কি রাত উঠে দেখাইছিলাম বড় কয়েকদিন পর থেকে অসুখ হয়েছে। বলি এই সাইডগুলো ব্যথা। এর উত্তর দিয়ে আপনাদের আসছে ভাই, এর উত্তর দিয়ে আপনাদের আসছে। যখন ঠান্ডা খাবার খাই তখন বডি কি করে? ওই দেখ আর বেটার মুখস্থ গেলা, বডি ওই খাবারটা গরম করে নিয়ে বডির যে টেম্পারেচার, তারপর এখানে ওই টেম্পারেচার খাবারটা নিয়ে সেখানে কাজে লাগায়। তো বডিকে যখন গরম করতে হবে ঠান্ডা খাবারেতে, বডির তাপ নষ্ট হয়ে যাবে না? বডির তাপ নষ্ট হয়ে যাবে না? আর বরফের মধ্যে কি থাকে? তাপ নষ্ট মানে বডি নষ্ট হয়ে যাচ্ছে। আর বরফের মধ্যে কি থাকে? একেবারে ডাইরেক্ট চিনি থাকে, দুধের চিনি, আর আরো কিছু কিছু কেমিক্যাল থাকে। কেমিক্যাল না দিলে স্বাদ হবে না। চিনি না তো, এটা কেমিক্যাল চিনি। কেমিক্যাল চিনি। এক ফোঁটা দিলে আমি বলি, তুমি একটা কথা বলে এটা বলি, বহু কমেন্ট আসে এখন পর্যন্ত, আমরা অন্ধ, কয় স্যার চিনির পরিবর্তে সুক্রোজ, ল্যাকটোজ না কি কি নাম থাকে না, জিরো ট্যাবলেট, জিরো ক্যাল, বহু নাম থাকে, এগুলা খাওয়া যাবে কিনা? আরে ভাই ওটা তো বিষ। চিনি তো চিনি, আর ওটা তো আরো বিষ। ওটা তৈরি করেছে, আমি এর আগে বহুদিন বলছি, এন্দুর মারা বিষ তৈরি করতে যাচ্ছিল এই কারখানার ল্যাবে। এন্দুর মারা বিষ তৈরি করতে 2টা বিষ দিছে, দিয়ে কেমিক্যালি রিয়াকশন হয়ে ওইটা বিষ না হয়ে মিষ্টি হয়ে গেছে। এখন তাকে এন্দুর খেলেও মরে না, তাহলে মানুষ খেলেও তো মরবে না। তাহলে যারা ডায়াবেটিসের রুগী আছে ওরা তো চিনি খাইতে পারে না, তাহলে এটা দিয়ে খা, তার মানে চিনি বাদ দিয়ে এখন বিষ খা। এটা হচ্ছে ওই জিরো ক্যালটাল যা বললেন তাই। আচ্ছা, তুমি যে কথা বললো এর সাথে আপনার উত্তরটা আছে ভাই। ও বরফের সাথে যে বললো যে চিনির বিষ খাইছে, তারপরে যত খাবার আছে পৃথিবীতে প্রত্যেকটা খাবারের সাথে কীটনাশক, সরি ভুল বললাম, প্রত্যেকটা না, যেগুলোতে আছে কীটনাশক, সার আর এই কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে না সুন্দর করে, ওগুলা যখন আমরা খাবো ওর মধ্যে চিনিও আছে, কেমিক্যালও আছে, বিষও আছে, সারও আছে, সব আছে না? চিনিটা বডি ফ্যাট আকারে জমা করবি যদি পরিশ্রম না করি, আর পরিশ্রম করলে খরচ হয়ে যাবি, ঝামেলা শেষ। আর কেমিক্যালটা কি হবে? ওই যে আপনার বইয়ের যা হয়েছে ভাই তাই, এখানে জমবি, ওখানে জমবি, এখানে জমবি, জমি এই যন্ত্রণা করবি, ব্যথা করবি, হাঁসফাঁস করবি, হার্টের মধ্যে জমি, হাট ফাড়া লাগবি। বুঝতে পারছি? এই যে এই ভাইয়ের ওই হাফিজুল ভাইয়ের ওই ঘটনা ঘটছিল। মানে ব্যায়াম করলে বিরাট যে সমস্যাটা ওইটা নাই, কিন্তু এই জায়গাটা ফুলে ব্যথা। হ্যাঁ, ওই যে হয় আছে এখন, যে অটোফিজের মাধ্যমে এটা আউট করতে হবে, সময় লাগবে, অনেকখানি সময় লাগবে, অনেকখানি সময় লাগবে। বুঝতে পারছেন? এই অটোফিজের বিষয়টা জানতে হবে, ফাস্টিং এর বিষয়টা। ফাস্টিং এ গিয়ে অটোফিজ না করলে একটা রোগও সারবে না। তার সাথে এবার আসেন কফিয়ানামা যদি না করেন সুস্থ হওয়া কঠিন। কফিয়ানামার দারুণ একটা ভিডিও করছে আমি 21 মিনিটের, সবাই দেখে নেবেন, দেখতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অনেকখানি সময় 7টা বেজে গেছে, এখন আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। না, আজীবন না। আপনি আজীবন খায় রোগা হয়েছেন, এখন সুস্থ হওয়ার পরে আবার খাবেন। রুটি আজীবনের জন্য নিষিদ্ধ। কি জানে একটা দারুণ কথা বলিস তুই, এই গমের রুটি কি জন্য বাদ? অনেকে প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছে, তো স্যার উত্তর দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গম আর যেই জব খাইছে আপনি খান, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে হাইব্রিড, যে কোনো হাইব্রিড জিনিস আপনার সমস্যা হতে হবে। কিন্তু জিনিসটা ঘুরায় হাইব্রিড বানানো হয়েছে, কিন্তু আপনার বডি তো আল্লাহ ঘুরার হাইব্রিড বানায়নি। আপনার বডি তো আদম আলাইহিস সালামের জিনই তো আছে, আদম আলাইহিস সালামের যে জিন দিয়ে তৈরি ওটাই তো আমার মধ্যে আছে। আর খাবারে হাইব্রিড করতে করতে কোচ নিয়ে গেছে, তার হিসাব নাই। তাহলে আমার বডি তো ওভাবে চেঞ্জ হয়নি। যে কোনো হাইব্রিড জিনিস আমার জন্য ক্ষতিকর, ঝামেলা শেষ। ফাইন, একটা প্রশ্ন করছেন, আপনার সুস্থ। আমি এখন ভাত খাই, আমি ভাত খাই, সমস্যা আছে? ওই যে আমন ধানের ভাত, ব্ল্যাক রাইস, লাল চাল, এগুলো খাই, শেষ করে দেবো। একটা 7টা বলছে, একটা 7টা 20 মিনিট সময় দিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা, এই ভিডিওটাও দিয়ে দেবো। আচ্ছা, যারা দেখবেন এই ভিডিওটা, আপনারা যদি কোনো উপকার মনে করেন যে উপকার হয়েছে, আপনারা শেয়ার দিয়ে দিবেন। আর কিছু জানার যদি থাকে এখানে দিবেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে এই আমি উত্তর দিয়ে দেবো কমেন্ট বক্সে। মনে রাখবেন যে সকালবেলা আতাউর চাচাকে বললাম যে আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনি সুস্থ হতে পারবেন, আরেকজন কখনো আপনাকে বলে দিয়ে সুস্থ করতে পারবে না। আপনি জানার ইচ্ছা করেন, আপনি মানার ইচ্ছা করেন, আপনি সুস্থ সুন্দর জীবন পাবেন ইনশাআল্লাহ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।